সন্ধ্যা, চলে এলাম আবারও নেক্সাস লেডিস ক্লাবের নিয়মিত আড্ডায়। আশা করি সকলে ভালো আছো এবং আমরা যতক্ষণ আড্ডায় আছি তোমরা আমাদের সাথে আছো। আজকে স্টুডিওতে আমাদের 3 জন গুণীকন্যা উপস্থিত, তাদের সাথে আড্ডা দিব। আর আড্ডার আজকের বিষয় সময় ব্যবস্থাপনা। এটা জীবনের একটা একেবারে কি বলবো প্রথম ধাপ বলা চলে। লালন ফকির বলেছেন, সময় গেলে সাধন হবে না। আমি আরজু বান্দারা বকুল পুরো সময়টা থাকছি তোমাদের সাথে। তাহলে ফিরে আসছি স্টুডিওতে। আমার ডান দিকে আছে ফাতেমাতুজ জোহরা ইভা, অভিনয় শিল্পী, বাচিক শিল্পী এবং সেই সাথে মডেল, দেখেই বোঝা যাচ্ছে। আমার মধ্যখানে আছে অর্পা খন্দকার, নাট্যকর্মী ও সঙ্গীত শিল্পী। মানে দেখেই বোঝা যাচ্ছে যে বিশেষ একটা ব্যাপার আছে, বিশেষত্ব যেটাকে বলে। আমরা সেই বিশেষত্ব নিয়ে মেতে থাকবো খানিকটা সময়, পুরোটা সময় বলা চলে, তাই না? আর আমার বাদিকে সাজিয়া আফরোজ, ম্যানেজিং ডিরেক্টর, গুড লাক কোম্পানি। নামটা বেশ সুন্দর, গুড লাক। থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আজকে এখানে এসে? খুবই ভালো লাগছে, বিকজ আমরা যারা আছি সবাই নারী, সো এর জন্য আরো ভালো লাগছে। আর সাবজেক্টটা অনেক ভালো লেগেছে, অনেক ভালো। হ্যাঁ, সময় ব্যবস্থাপনা, সো এটা লাইফের অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা লেডিস ক্লাব আড্ডার মাধ্যমে একটা জিনিস কিন্তু মানে বিশ্বাস করিয়ে ফেলেছি সবাইকে, সেটা হলো অনেকেই বলে এটা একদম পুরনো, অনেকে বস্তা পচা বলে না, ওরকম একটা প্রবাদ আছে নারীদের জন্য যে নারীরাই নারীদের শত্রু। কিন্তু আমরা কিন্তু নারীরা নারী শক্তি হয়ে উঠতে পারি। এক্স্যাক্টলি। এবং শাড়িতে নারী সুন্দর, সেটাও কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি। তো সাজিয়ার খুব ভালো লাগছে। আমি এইভাবে আসি। অর্পা খন্দকার, কেমন লাগছে? খুব ভালো লাগছে। গানটা কবে থেকে করা হয়? গান করি যখন ক্লাস 2-তে পড়তাম। বাহ। 2011 সাল থেকে। ও বাবা, একেবারে ছোট মানুষ। হ্যাঁ। তো এই আমি এবার একটু বিষয়ে আসি। সাজিয়ার কাছে পরে আবার ফেরত যাব। অর্পার কাছে বিষয় নিয়ে আসি যে সময় ব্যবস্থাপনা, এটা একজন নাট্যকর্মী এবং সঙ্গীত শিল্পী হিসেবে কিভাবে সমন্বয় করে? একটু মুশকিল হয়, তবে আমি একজন শিক্ষার্থীও বটে, তার সাথে আমি বিবাহিতা। তো আমার নিজের সংসার আছে। হ্যাঁ, আমার নিজের সংসার, পড়ালেখা, এবং পড়ালেখার সূত্রেই নাট্যকর্মী। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ওখান থেকে ড্রামা ডিপার্টমেন্টে যারা আমরা পড়ি, আমাদের সবার আগে শেখানো হয় পাঞ্চুয়ালিটি। তো পাঞ্চুয়ালিটি শেখার কারণে, ওখানে আসা যাওয়ার কারণে যেই শিক্ষাটা পেয়েছি সেখান থেকে অনেক সহজ হয়ে উঠেছে এখন। বাহ। আর পরিবার বলতে আমার হাজবেন্ড, আমরা দুজনই থাকি। আমার বাবা মা, 2 ভাই আছেন, তারা কুষ্টিয়াতে থাকেন গ্রামে। ও আচ্ছা, একেবারে সাইজির জায়গা। হ্যাঁ হ্যাঁ, সেখানে আমার জন্মস্থান। আর আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর মারা গেছেন, শ্বশুর নেই। শাশুড়ি আছেন, আমার 4 জন ননদ এবং তাদের পরিবার। বাহ। তো ওনারা তো একজন শিল্পী বউ পেয়েছে, ওনারা কিভাবে দেখেন সেটা? সবাই প্রচন্ড সাপোর্টিভ। মানে হয়তো এতখানি আশা করিনি যতটা সাপোর্ট পাই। মানে বিয়ের আগে বাবা মা যেমন আমার শক্তি ছিল, ঠিক তেমনি বিয়ের পর আমার হাজবেন্ড, আমার শাশুড়ি এবং আমার ননদ নন্দাই সবাই আমার সেরকম শক্তি। বাহ। আজকে আরও একটি সুন্দর, একটি নয় 2টি মা বাবার পরিবারেও যেভাবে সে সহযোগিতা পেয়েছে, শ্বশুর বাড়িতেও সেভাবে সহযোগিতা পেয়েছে। এই যে সময় ব্যবস্থাপনা, এটার সাথে কিন্তু পরিবারের সহযোগিতা একেবারেই অনেকাংশে, একটু নয় অনেকাংশে জড়িত। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। আরও কথা বলবো এবং গান তো শুনবই। ডান দিকে আছে ফাতেমাতুজ জোহরা ইভা, সবাই বোধহয় ইভা ডাকে, তাই না? বা অভিনয় শিল্পী, বাচিক শিল্পী, একই সাথে মডেল। এই যে 3টি কাজের সমন্বয়, 3টি গুণের যে উপস্থাপন, এটার সাথে সময়ের ব্যবস্থাপনা কিন্তু মানে দারুণভাবে, কঠিন বলবো না, দারুণভাবে এটাকে পরিচালনা করতে হয়। কিভাবে করে ইভা সেটা? এত প্ল্যানিং করে করি না, এই যে লাইভ শোর মতো জীবনটাও চলে যায়। ও আচ্ছা আচ্ছা। মানে সময় ব্যবস্থাপনা ছেড়ে দেওয়া হয়েছে কি প্রকৃতির সাথে নাকি? একদম, মানে যখন যেটা কাজ সেটার দিকে মনোযোগ রেখে
চলাটাই আমার মনে হয় যে এটা হয়ে যায়। এখন এখানে প্রোগ্রাম, এই প্রোগ্রাম শেষ করে একটা শুটিংয়ে যাব, সেখানে কাজ করব, তারপর বাসায় ফিরে বাসার কাজ। সো এটা আমি যখন ক্রোনোলজিক্যালি সাজাই, প্রায়োরিটাইজ করি, তখন এগুলো আসলে সেট হয়ে যায়। মানে এমন হয় না যে আমি ভেবেছিলাম যে আজকে 3টে কাজ খুব সুন্দর করে শেষ করব, কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল 2টো পেরেছি, আরেকটা পারি না? হয়, কিন্তু আমি কাজের ব্যাপারে খুবই গ্রিডি, আমি কাজ ছাড়তে চাই না হাত থেকে। সো আমি আচ্ছা, আচ্ছা। কোনো না কোনো ভাবে ম্যানেজ করেই ফেলি, কোনো হয় না একটু কোনো এদিক ভাবে। সেদিক হয়ে ওটাই যায়। ওটাই সময়ের ব্যবস্থাপনা আমরা আজকে যেটা বলতে চাচ্ছি। অনেক ধন্যবাদ ইভা। তাহলে আর বাদিকে আছে সাজিয়া। সাজিয়া কিভাবে সময় ব্যবস্থাপনা করে? আমার যেহেতু লাইফের আমার এটা অনেক গুরুত্বপূর্ণ, মানে খুবই ইম্পর্ট্যান্ট সাবজেক্ট বলতে পারি, কারণ বিজনেসের ক্ষেত্রে তো 100% একদম। অলওয়েজ মানে টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে আমার ফার্স্ট বলা যেতে পারে যে ফ্যান্টাসি, যে এই জিনিসটা যদি আমি খুব কমপ্লিটলি যদি মানে সবসময় যে ধারাবাহিকতা, মানে যেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করে করে যদি করি, দেন হচ্ছে অলওয়েজ ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এটা আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে বিজনেসের আচ্ছা। ক্ষেত্রে। আর টাইম ম্যানেজমেন্ট আসলে সময় ব্যবস্থাপনা ব্যাপারটা হয়েছে কি, যে আমাদের এটা তো লাইফের প্রতিটা কাজের ক্ষেত্রেই আসলে যুক্ত, মানে কখনোই আমরা এটা মানে আমরা উদাসীন হতে পারি না, যেহেতু আমরা মানুষ। সো উদাসীন হওয়ার কোনো চান্স নেই, আমাদের 100% সময় মতো যে কাজটা করতে হবে এটা করতেই হচ্ছে। এটা দেখা যাচ্ছে অ্যাজ এ লেডি যদি দেখা যাচ্ছে বাসায় থাকা হয় সেক্ষেত্রে ফ্যামিলি, দেন হচ্ছে যদি অফিসে থাকা হয় তাহলে অফিসের যত এমপ্লয়ি আছে, যত মানে সবার সাথে যে টাইমের সাথে যে ব্যাপারগুলো যুক্ত আছে, একদম টোটালি টাইম টু টাইম সব কিছু করা। যেমন আমার বিজনেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কেজুয়েলটা খুব টাইটলি আমার মেনটেন করতে হয়। আর আমি ইনফ্যাক্ট অফিস থেকেই ডিরেক্ট আসলাম, সো টাইম ম্যানেজমেন্ট তো আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। ওখানে সব কাজ কমপ্লিট করে এই যে এটারও স্কেজুয়েল ছিল, দেন অ্যাটেন্ড করলাম, এভাবেই তো। সো এটা তো কোনোভাবেই লাইফ থেকে বাদ দেওয়া যাচ্ছে না। একদম না। আর এই গুড লাকের ব্যাপারটা কি, মানে কি ধরনের? গুড লাক ওয়ার্ক স্পেসের সাথে, মানে আমার যে কোম্পানি এটার সাথে আসলে অনেক মানে এটা বলা যায় যে মাল্টিন্যাশনাল কোম্পানি, সো এর মধ্যে এর আন্ডারে অনেক কিছু আছে একসাথে। ওয়ার্ক স্পেস বিজনেস, দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং যে সিস্টেম, বর্তমানে একজন ব্যক্তির সাথে ডিজিটাল মার্কেটিংয়ে তার ফুল মানে তার প্রোডাক্টের প্রমোশন থেকে শুরু করে সম্পূর্ণ সব কিছু যে ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়া, লাইক ওয়েবসাইট অ্যান্ড পেজ অ্যান্ড ডিজিটালি সব কিছু মেনটেন করা, সেই প্রোডাক্টের সাথে একটা মডেলকে কীভাবে সেট করা, এভরিথিং আমাদের কোম্পানির আন্ডারে আছে। তাছাড়া আমাদের কোম্পানি থেকে দুবাই ইনভেস্টমেন্ট যেটা, অর্থাৎ আমাদের রিয়েল এস্টেট বিজনেস যেটা, সেটাও এটার আন্ডারে আছে। ও আচ্ছা আচ্ছা। একসাথে আলহামদুলিল্লাহ মানে দেশ থেকে দেশের বাইরেও ছড়িয়ে হ্যাঁ পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসাধারণ। ইম্পোর্ট এক্সপোর্টটাও আছে, সবকিছু একসাথে অসাধারণ, ইনক্লুড আছে, অসাধারণ। এভাবেই করছি আর কি। তো টাইম ম্যানেজমেন্ট আমার ক্ষেত্রে আসলে বোঝা যায় যে কতটা ইম্প্যাক্ট ফেলে, একদম। মানে আমার প্রতিটা জিনিসই আর কি একদম সুন্দরভাবে সিরিয়ালি মেনটেন করতে হয়, কোনোটাই বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। মানে শাড়ি পরেই অফিস করা হয় নাকি আজকে আড্ডায় আসবেন বলে? বেসিকলি হ্যাঁ, আমার অফিসে কিছু রুলস আছে, যেমন কর্পোরেট লেডি যেহেতু, সো জেন্টস বা লেডি সবার ক্ষেত্রে হ্যাঁ একটু ড্রেস আপের ব্যাপার স্যাপার আছে। সবাই যদিও সুটেড বুটেড হয়ে অফিস করে, বাট আমি অনেক সময় দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম টাইমে শাড়ি আর কি পরি। এটা এমনও আছে যে আমি প্রায় 30 দিনে 30টা শাড়ি পরেই অফিস করেছি, এরকম বাহ, ব্যাপারও আছে অসাধারণ আমার লাইফে। ব্যাপার। আর আজকেও তো সকাল থেকেই, তাই না? হ্যাঁ, মানে এখন right. পর্যন্ত কি পরিপাটি লাগছে না? মনে হচ্ছে যে এই আসলেই। মাত্র বোধহয়। তো Ready হয়ে। যারা অফিস করে এবং মনে করে যে শাড়ি পরে অফিস করা যায় না, অথবা মানে খাটাখাটনির পরে চেহারাটা মলিন হয়ে যায়, তারা আজকে সাজিয়াকে দেখলে বুঝতে পারবে যে কথাটা সত্যি নয়। অতএব সময়ের ব্যবস্থাপনা করেও নিজেকে সবুজ আর সতেজ রাখা যায়। ইনফ্যাক্ট মর্নিং থেকে আমি এভাবেই আছি। ও বাবা। 10টার থেকে আমার অফিস ছিল, মিটিং অ্যান্ড সবাইকে নিয়ে মানে আমাদের যে এমপ্লয়িরা আছে তাদের নিয়ে বোর্ড মিটিং, কনভারসেশন, অনেক কিছু কমপ্লিট করে সব শেষ করেই দেন হচ্ছে বলা যেতে তার পারে। মানে সময় ব্যবস্থাপনার সাথে আনুষাঙ্গিক যা কিছু আছে হ্যাঁ। এত সুন্দর করে সুনিপুণ করে সে সাজিয়ে শেষ করেছে যে তার চেহারায় সেই দ্যুতিটা ঝলমল করছে। অনেক ধন্যবাদ। মাই প্লেজার। একদম তিনজনেরই আসলে কিন্তু মানে সৃষ্টির সুন্দর সৃষ্টি মানুষ,
এরপরে কিন্তু আর কিছু হয় না। এবং যিনি এই সৃষ্টিটা করেছেন, সৃষ্টিকর্তা বিধাতা যাই বলি না কেন আমরা, তিনি এত মডেল এত সুন্দর করে বানিয়েছেন, কারোর সাথে কারোটা মেলে না। কিন্তু আমি তিনজনের মধ্যে তিন রকম ব্যাপার দেখতে পাচ্ছি খালি চোখে। আর অন্তরের চোখ দিয়ে আরো ভালো করে যদি আমি দেখি, তাহলে দেখব যে তিনজন মানুষের মধ্যেই সুন্দর নান্দনিকতা এবং মানে সুন্দর যে ধারাবাহিকতা, এটা এইভাবে আসি। ঠিক ইনফ্যাক্ট আছে, আমি এখানে একটা কমপ্লিমেন্ট দিতে চাই। আসলে আমার ফ্যামিলির দিক থেকে আজকে যদি আমার ফ্যামিলির কেউ যদি শো দেখে থাকে, সেটা আপনার জন্য দেখছে। ও মাই গড, রাত্রে যখন ফার্স্টে যখন নেক্সাস টিভি থেকে মানে গিয়েছে পোস্টটা যে আপনি হচ্ছেন উপস্থাপিকা, সো আসলে অনেক আর্লি এজ থেকে আমরা আমাদের ফ্যামিলিতে দেখেছি যারা খুব সুশীল সুন্দরভাবে উপস্থাপনা করে তাদেরকে খুব প্রায়োরিটি দেওয়া হয় ফ্যামিলিতে, যে কিছু শেখো, কিছু দেখো, কথা বলতে শেখো। সো আপনাকে কিন্তু খুব তারা মানে খুবই নাইসলি একসেপ্ট করে, এটা আমাদের বর্তমানে খুব জরুরি, বিশেষ পাওয়া বলতে বিশেষ করে হবে। হ্যাঁ উপস্থাপনার ক্ষেত্রে বর্তমানে মানে বর্তমান প্রেক্ষাপটে অনেক জরুরি। এবং আপনাকে তো আপনার সেই গুড উইলটা এখনো আছে, এবং পরিবারের সবাই কিন্তু আসলে আপনার জন্য ইনফ্যাক্ট দেখছে, আমার জন্য দেখছে না। অনেক ধন্যবাদ সাজিয়ার পরিবারের সবার প্রতি আমার সালাম, শ্রদ্ধা, ভালোবাসা রইল। আর থাকতে পারছি না গান না শুনে। মানে সৌন্দর্যের সাথে গানের যে একটা আবহ ব্যাপার আছে আর কি, হ্যাঁ, নেপথ্যের যে ব্যাপার আছে, সেটা এই তিনজন এবং আমি আমাদেরকে নিয়ে কোন গানটা সাজাবে এখন? এখন আমি তো গান বেঁধে গাইতে পারি না, তো হয়তো প্রেক্ষাপট থেকে হয়ে যাবে। বিশেষভাবে কোনো গান ভাবা একটু মুশকিল হঠাৎ করে। আচ্ছা, যেটাই হবে সেটাই আমরা মেনে নিব। আমি লালন গীতি গাই মূলত, তো আমি একটা লালন গীতি গাইছি। বাহ, বাহ। বাড়ির পাশে আর সে থাপড় শিবসত করে, এক ঘর পড় শিবসত করে, আমি একদিনও না দেখিলাম তারে, একদিনও না দেখিলাম তারে। গ্রাম বেড়ে অগাধ পানি, নাই কিনারা নাই তরণী পারে, গ্রাম বেড়ে অগাধ পানি, নাই কিনারা নাই তরণী পারে, বাঞ্ছা করি দেখব তারে, বাঞ্ছা করি দেখব তারে, কেমনে সে থা যায় রে, আমি কেমনে সে থা যায় রে, আমি একদিনও না দেখিলাম তারে।
কব পড়শির কথা হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে কি কব পড়শির কথা হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে খানেক থাকে শূন্যের ওপর ও সেখানে থাকে শূন্যের ওপর ক্ষণেক ভাসে নীরে ও সে ক্ষণেক ভাসে নীরে আমি একদিনও না দেখিলাম তারে পড়শি যদি আমায় ছুতো জমজাত না সকল যেত দূরে পড়শি যদি আমায় ছুতো জমজাত না সকল যেত দূরে সে আর লালন একখান রায় সে আর লালন একখান রায় লক্ষ যোজন ফাঁক রে তবু লক্ষ যোজন ফাঁক রে আমি একদিনও না দেখিলাম তারে একদিনও না দেখিলাম তারে আহা, মানে তার তার যন্ত্রটা সুরে বাজলো নাকি কণ্ঠের মধ্যেই তার বাজলো, মানে মোহাবিষ্ট ছিলাম। আর লালনের গান মানেই তো অন্যরকম ব্যাপার। এই যে আমরা আজকে সময়ের ব্যবস্থাপনায় আছি, এই সময়ের ব্যবস্থাপনা করে ওই পড়শিকেও কিন্তু দেখতে হবে যে ক্ষণেক থাকে শূন্যের উপর, ক্ষণেক থাকে নীরে। তাকে তো ওইভাবে ধরে আনা যাবে না, এভাবে ছুঁয়ে দিলেও হবে না। চোখ বন্ধ করে অন্যভাবে একটু সময় করে ভাবতে হবে। সময় হলো বিরতিতে যাবার, একটু পরেই ফিরছি। আর আজকের আড্ডাটা আমার কাছে তো মনে হচ্ছে যে একদম সেরা আড্ডা হবে। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। ফিরে এলাম বিরতি শেষে। সুরের মূর্ছনায় এখনো ভাসছি আমরা, তোমরাও নিশ্চয়ই ভাসছো। আর জাগতিক জীবনের পড়শি, ওটা তো ছিল ভিন্ন পড়শির কথা। জাগতিক জীবনের পড়শি তোমরা, আর সাথে আছে তিনগুণী কন্যা। তাহলে আবারও ফিরে যাচ্ছি আড্ডায়, সাথেই থেকে। অসাধারণ ব্যাপার। এর আরও কিছু কাহিনী থাকে এর ভিতরে, কাহিনীটা পরে শুনবো। এবার একটু আমি আমার ডান দিকে আসি। ফাতেমাতুজ জোহরা ইভা। ইভার কিভাবে এই মানে এই যে জগৎ, তার এবার একটা নিজস্ব জগৎ আছে ঘরে এবং বাইরে, কিন্তু যে জগৎটা নিয়ে আমরা আজকে কথা বলবো বা বলতে চাচ্ছি, কারণ সবাইকে জানানো দরকার, সেই যে গুণের বিস্তার, এর শুরুটা কিভাবে হলো এবং কিভাবে চলছে? অনস্ক্রিন কাজের বয়স 6 থেকে 7 বছর হবে, কিন্তু অভিনয় বা কথা বলা এটার প্রতি আমার একটা ছোটবেলা থেকেই ছিল, এবং আমার মায়েরও ছিল।
ও তো আমার মা বিভিন্ন প্রোগ্রামে আমাকে ইনক্লুড করা শুরু করলো, আমার বাবাও, দুজনেই চাইতো যে বাড়ি কোথায়, মানে গ্রামের আমার বাড়ি? গ্রামের বাড়ি বরিশালে। আচ্ছা, বেশ দূর। তো ছোটবেলা থেকেই মঞ্চনাটক, গান, রচনা, কবিতা আবৃত্তি সবকিছুর সাথেই ছিলাম। তারপরে একটা সময় মঞ্চে কাজ করা শুরু করলাম গ্রুপ থিয়েটারে। তারপরে গ্রুপ থিয়েটারে আর কাজ করা কন্টিনিউ করা হয়নি, দলের সব মিলিয়ে আর হয়নি করোনার পরে। তারপরে আমি অনস্ক্রিন কাজে নিয়মিত হলাম। বাহ। তারপর তো চলছে। কোনো কিছুই প্ল্যান করা ছিল না, আমার জীবনের কোনো কিছু প্ল্যানিং অনুযায়ী হয় না, সবকিছু হয়ে যায়, আমি ওটার সাথে তার মানে সময় হাসতে সাজিয়ে থাকি। দিয়েছে। হ্যাঁ, প্রকৃতিরও একটা ব্যাপার থাকে, তাই না? একদমই, আমি যে ওটার উপরেই ছেড়ে সে দিয়েছি। কিন্তু হ্যাঁ, যা হোক জগতে যা হোক, সকালে সূর্য উঠবে, হ্যাঁ, তারপরে গড়িয়ে এক সময় সন্ধ্যায় অস্ত যাবে, আবার চাঁদও 15 দিন থাকবে আকাশে, 15 দিন থাকবে না। হ্যাঁ, একেবারে নিয়ম করা। তো সেই নিয়মের উপরে ছেড়ে দিয়ে সুন্দর করে ইভা তার জীবন নিয়ে ভেসে চলছে, তাই না? একদম মানে সময় ব্যবস্থাপনাটা হয়েই যাচ্ছে। হয়ে যাচ্ছে। মানে সে বোধহয় কি বলে রিমোট কন্ট্রোল চিপে না, যে প্রকৃতিকে রিমোট কন্ট্রোল চিপে ঠিক করে দিয়েছে যে এবার আমাকে পরিচালনা করো, আমি তোমাদের সাথে নাই, তুমি আমাদের সাথে থাকো। এটাও কিন্তু দারুণ ব্যাপার। একদম, না হলে বেশি প্রেশার হয়ে যায়, একদম, কাজের একদম। প্রেশার তো থাকেই। হুম, হুম, হুম। এবং থিয়েটার যেহেতু করেছি, যে হুম, হুম। অর্পা বুঝতে পারবে, পাংচুয়ালিটি এটা আসলে একটা ব্যাপার ঢুকেই যায়। আর শুটিং সেটে আমরা জানি যে আসলে লেট করার কোনো সুযোগ নেই, হুম, হুম, হুম। তো হয়ে যায়। হয়ে যায়। মানে অভ্যাস। উৎসাহটা কার ছিল বাড়িতে? উৎসাহ বাবা মা দুজনেরই ছিল, দুজনেরই ছিল। একদম। ভাই বোন? আমি একাই। ও আচ্ছা, আচ্ছা। তার মানে তো একেবারে এপাশ ওপাশ চারিপাশে ভালোবাসা, আদর, যত্ন সব হ্যাঁ, নিয়ে হ্যাঁ, একেবারে একদম। অর্পা, হ্যাঁ, মানে একদম। ভেসে চলছে। ঠিক তো? আচ্ছা, ও ও তো আমাদের গান শোনালো, সঙ্গীত শিল্পী, ও আরো গান শুনবো ওর কাছে আমরা। তো ইভা কি করবে আমাদের জন্য? কিছু একটা তো করতে হয়। কি করতে পারি? আবৃত্তি। বাহ। হ্যাঁ, একটা কবিতা আবৃত্তি করা যায়, কিন্তু আমাকে সেটা দেখে করতে হবে। হ্যাঁ, 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 Okay. দেখে বলা যাবে। ঠিক আছে। দেখে বলা যাবে। এই ফাঁকে আমি সাজিয়াকে বলে রাখি, হ্যাঁ, আমাদের জন্য তো কিছু একটা করতে হবে, তাই না? অবশ্যই। মনে মনে প্রস্তুতিতে থাকো। এটা তো করলে একদমই খুশি হন আনপ্ল্যান্ড আপনারা। ছিল। আগে থেকে বলে রাখলে বোধহয় ভালো হতো না? তাহলে আহারে, আমারই ভুল হয়ে ওনারা গেল। যে সেক্টরের, আমি তো একদম কর্পোরেট ওম্যান, ডিফারেন্ট হ্যাঁ, সেক্টরের। কিন্তু কর্পোরেট ওমেনের তো আরেকটা জগৎ থাকে না, যেখানে সে গান শোনে অথবা কবিতা পড়ে, of বই course. পড়ে, আকাশ দেখে, তাই না? বৃষ্টি এলে জানালায় হাত বাড়িয়ে ছুঁয়েও দেখে। অবশ্যই। এগুলোও তো এগুলো সময়ের it's পরিক্রমা, মানে তাই না? পার্ট অফ লাইফ, সো এগুলো তো 100%। একদম। তো Life is সেখান going থেকে on. হ্যাঁ, কিছু একটা এমন হতে পারে যে স্মৃতি কথা, সেটাও হ্যাঁ, হ্যাঁ অফ কোর্স। হতে পারে, তাই না? হ্যাঁ, আই ক্যান শেয়ার মাই মেমোরিজ, গুড এক- মেমোরিজ একদম, অ্যাকচুয়ালি। একদম, হ্যাঁ। কারণ শুধু আমরা চারজন তো নই এখানে, আমাদের সামনে আছে, এবং কিছু পরে জুমে যুক্ত হয়ে যাবে, এটা তো জানা আছে, তাই হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। মজা, দারুণ মজার বিষয়। ইভা বোধহয় পেয়ে গেছে কবিতাটা। শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা ও পড়ব। অসাধারণ। দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী, বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে। পরাগমুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী, বাড়ি আছো? আধেকুলীন হৃদয়ে দুরুগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী, বাড়ি আছো? বাহ, বিখ্যাত কবিতা। মানে যে কোনো হ্যাঁ, সময় প্রিয় যখনই শুনি কবিতা। তখনই মনে হয় নতুন। অনেক ধন্যবাদ। আমি আবার এরকম করে আবার সাজিয়ার কাছে চলে আসি। মিটি মিটি হাসছে। মনের ভিতরে কি কোনো কিছু জমা হচ্ছে? না, না, জাস্ট আই এম এনজয়িং দ্য প্রোগ্রাম। বাহ, হ্যাঁ, এটারও দরকার আছে, তাই না? যে হ্যাঁ, কেউ হ্যাঁ, একজন, হ্যাঁ। হ্যাঁ, আমি এনজয় করছি, সবার অ্যাক্টিভিটিস আমার ভালো লাগছে। তারপর নিজের কি করতে ইচ্ছা করছে? আমার করা, আমি আসলে আমার লাইফ এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারি, ভালো কিছু। দেখি আমি আমার লাইফে এরকম কয়েকবার হয়েছে যে অনেক বড় বড় অ্যাচিভমেন্ট, কাজ,
তো এটার জন্য আমি আমাদের যে প্রসেস, মানে টেন্ডার থেকে শুরু করে আমাদের মানে কর্পোরেট সেক্টরের যে কথাবার্তা, আমি জানি না, মানে আমার কোনো কথা বুঝতে না পারলে আই এম সরি ফর হ্যাঁ, না দ্যাট। না না বুঝতে পারলে জিজ্ঞেস করবো। হ্যাঁ, মানে তো আমাদের যে প্রসেসগুলো থাকে, এক একটা কাজ আমাদের যেভাবে আসে, তো আমার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিও আছে, সো এই সব কিছুর মধ্যে দিয়ে কোনো না কোনোটা তো হিট করে একবার না একবার। তো আমি যখন একসাথে অনেকগুলো কাজ করছি, বারবার দেখছি যে ওটা ফল করছে, দেন আমি ভাবছি যে কোনোটা কি আসলে কাজ করবে না, মানে আমার কাজ করাটা কি বৃথা হচ্ছে তাহলে? যে কোনো একটা তো আটকাবে। হ্যাঁ, তো যখন আমি তারপর আমার যে রিয়েল এস্টেট যে কোম্পানি, ওখান থেকে একটা অনেক বড় একটা কন্ট্রাক্ট আমি পেয়ে যাই ইনস্ট্যান্ট, বাহ। এবং ইনফ্যাক্ট ইম্পোর্ট এক্সপোর্টে। তখন আমি পরে যখন দেখলাম যে আমি যেগুলো আর কি মানে ধরতে পারিনি, ক্যাচ করতে পারিনি, পরে দেখলাম যে ওগুলো আসলে আমার জন্য কখনোই ভালো ছিল না। অ্যাপ্রোপ্রিয়েটও ছিল না, ভালো জিনিসও ছিল না। মানে আমি যেটার পিছনে ছুটছিলাম, আল্লাহ ওইটার থেকে আমাকে 1000 গুণ বেটার মানে অপশন দিয়েছে। এবং ওয়ার্ক যেটা আমার, এবং এটা এত নাইস ওয়েতে চলে আসছে। বাহ। অর্থাৎ আমরা যে খুব অল্প টাইমে হতাশ হয়ে যাই, ভাবি যে আমি এটার জন্য ট্রাই করলাম, আমি কেন পেলাম না, কেন আর একজন পেয়ে গেল। একদম, আসলে এক্স্যাক্টলি ওইটা ওনার জন্যই, একদম। এবং ইটস ওটা নট হয়তো ফর আমার ইউ জন্য ভালো না। ম্যান। সো যখন আমি বুঝতে পারলাম ওকে, আমি হচ্ছে আরো ভালো কিছুর জন্য, ভালো কিছু। হ্যাঁ, মানে আরো বেটার কিছু আমার জন্য ওয়েট করছে। এটাও কিন্তু এটা সময় যখন- ব্যবস্থাপনার একটা অংশ, হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে প্রকৃতির সাজানো হ্যাঁ, একটা হ্যাঁ। ঘটনা। টাইম টু টাইম আমাদের লাইফে একদম এক্স্যাক্টলি সময় মতো আমাদের সবকিছু আসে, যেটাতে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে খুব আপসেট হয়ে যাই যে কেন পেলাম না, কেন হলো না। আসলে মানে তখন আমি বলতে চাই যে তখন তো স্টার্টিং পয়েন্টটা ছিল অনেক বেশ আগের কথা বলছি। তো এখন বুঝতে পারি, এখন একটা স্টেজে এসে যখন এখন কিছু যায় হাত থেকে, তখন ভাবি ইটস নট ফর তখন আর মি, হ্যাঁ, ইটস টোটালি ফাইন, আই এম একদম। ওকে উইথ দ্যাট। মানে জাস্ট মানে তার মানে আমার জন্য আরো মানে কখনো কোনো আমার এখন যদি কেউ জিজ্ঞেস করে, আমার কোনো আফসোস নাই। আফসোস নেই। মানে- এটাও কিন্তু এই সময়ের ব্যবস্থাপনার এই যে আফসোস নেই আমার, এই ব্যাপারটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, তো আমি এটাই ভাবছিলাম যে আমার এক্সপেরিয়েন্সটা বাহ, শেয়ার করতে পারি, যেটা অসাধারণ, আসলে অসাধারণ। মানুষ এই যে এখনকার যে টাইমটা আরো মানে অস্থির সময়। খুব অস্থির টাইম, মানুষ হ্যাঁ, খুব হ্যাঁ, এখানেও অস্থির। কিন্তু শেখার আছে। রবীন্দ্রনাথের একটা লাইন আছে গানের, যে আমার যা ছিল তা গেল চলে, যা নেই তার ঝোঁকে। বিষয়টা হলো হ্যাঁ, যে মানে আমি যা কি নেই এটা ভাবতে ভাবতে আমার যা ছিল সেটাও চলে গেল। Exactly. সেটাকে তো অনুভব করা আজকে যায় না। সামনে যেসব বন্ধুরা আছো সাজিয়ার কথায়, তারা হয়তো এখন এই যে কি পেয়েছি আর কি পেলাম না, আমি কেন পেলাম না, অন্য কেন পেলো, এই ভাবনা সময় ব্যবস্থাপনায় রাখা যাবে না। এবং সময়ের সাথেই আমাদের কাছে প্রতিটা জিনিস রিটার্ন আসবে, এটাই হচ্ছে মানে বাস্তবতা। অনেকটা হ্যাঁ, অনেকটা কি বলে আত্মসমর্পণ, হ্যাঁ, মানে সময়ের কাছে হ্যাঁ। নিজেকে সমর্পিত করে সময় ব্যবস্থাপনা করা যাবে। ইভা যেটা বারবার বলছিল যে প্রকৃতির হাতে সে ছেড়ে হাতে দেওয়া। ছেড়ে দিয়েছে। একদম। বিরতিতে যাবার সময় হলো, মনে মনে গান ঠিক করে রাখো। আর লালনেরও আরেকটা লাইন মনে পড়ছে যে ভালোর মানে সুখ পেলে হও সুখের ভোলা, দুঃখ পেলে কেন হও উতলা। তো আমাদের সুখের সময় আমরা সুখ যেরকম উপভোগ করি, দুঃখের সময়ও আমরা সুখের আশায় থাকব। সেই আশা রেখে আমি এখন একটুখানি বিরতিতে যাচ্ছি এবং একটু পরে আবার ফিরবো, সাথেই থেকে। ফিরে এলাম বিরতি শেষে। ওই যে সময় গেলে সাধন হবে না, সময়টাকে আমাদের আজকে সুন্দর করে মানে সম্মেলন ঘটাতে হবে আর কি। সাথেই আছো। আর জুমের বন্ধুরা জলদি জলদি কিন্তু তোমরা যুক্ত হয়ে যাও, পাসওয়ার্ড দেয়া আছে সেটা দিয়ে। আর আমরা ওই কত কম সময়ে কত বেশি নিতে পারি সেই চেষ্টাই করছি, সাথে থাকার জন্য অনুরোধ রইল। শিল্পী, আমি শিল্পী বলি একেবারে আপাদমস্তক না, একদম। একদম মানে পা দেখা যাচ্ছে না কিন্তু হাত দেখা যাচ্ছে একদম। তার মানে পা থেকে, হাত থেকে, নখ থেকে, চুল থেকে, সবকিছু থেকে তার শিল্প ঝরে পড়ছে, সুর ঝরে পড়ছে। এটা তো একদিনে হয়নি। এই সাধনার গল্পটা ছোট্ট করে বলে গানে যেতে হবে, মানে গান ছাড়া আর কিছু চাই না মনে, গান ছাড়া। সাধনা বলতে আমার
সবকিছুই বাবা মা থেকে শুরু। আমার মায়ের ইচ্ছা ছিল শুরুতে, এবং পরবর্তীতে মায়ের ইচ্ছার সাথে বাবাও যুক্ত হয়, এবং বাবা মা দুজন মিলে আমাকে তাদের ইচ্ছা থেকে গানে দেয়। তখন তো আমি খুবই ছোট ছিলাম, গান শিখতে দেয়। তো তারাই মানে পেছন থেকে যত কটু কথা শোনা, যত মানে পরিশ্রম, যত স্ট্রাগল সব তারা করে আমাকে একরকম কাঁধে করে তারা রেখেছে সব সময়। আর বিয়ের পর শ্বশুরবাড়ির লোকেরাও তাই, আমাকে কখনো কোনো পরিশ্রম বুঝতে দেয়নি, বা এই যে এত কিছু কিভাবে সামলাবো এই চিন্তাটা কখনো করতে হয়নি। তারা কোনো না কোনোভাবে আমাকে সবকিছু ম্যানেজ করে দিয়েছে, যার কারণে আমার লাইফে স্ট্রাগল বলতে বিশেষ কিছু বলার মতো নেই। আর সঙ্গীত সাধনাটা একেবারে আমার পরিবারেরই বলবো, তারা কেউই সঙ্গীতের সাথে সরাসরি যুক্ত নেই, কিন্তু তাদের সাধনায় আমি আজকে শিল্পী। অন্তরের ছিল। একদম। বাহ, দুই পরিবারের জন্যই আমার অনেক অনেক শুভকামনা রইল। এরকম যদি সকল পরিবার হতো তাহলে ও অর্পার মতো সঙ্গীত শিল্পী না হোক, অন্য দিক দিয়ে মন মননে শিল্পময় হয়ে উঠতো। আহা, সমাজটা কত সুন্দর হতো, জগৎ সংসারটা কত সুন্দর হতো। যারা শুনছেন তাদের প্রতি আমার বিনীত নিবেদন রইল, চেষ্টা করবেন, একটাই তো জীবন, ভালো থাকতে হবে। কি গান শুনবো? হাসন রাজার একটা গান গাই, বাহ, খুব বিখ্যাত একটা গান। ওরে বানাইলো বানাইলো মাওলা, তার নাম হয় যে মাওলা। বানাইলো বানাইলো মাওলা, তার নাম হয় যে মাওলা। দেখিয়া তার রূপের ঝলক, দেখিয়া তার রূপের ঝলক, হাসন রাজাই হইল রে আউলা। কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে। হাসন রাজা গাইছে গান, হাতে তালি দিয়া। হাসন রাজা গাইছে গান, হাতে তালি দিয়া। সাক্ষাতে দাঁড়াইয়া শোনে, সাক্ষাতে দাঁড়াইয়া শোনে, হাসন রাজার প্রিয়ার বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে। অর্পাকে কে বানাইলো শিল্পী? একদমই স্রষ্টার হাত, আসলে স্রষ্টার কে বাউল বানালো জানি না। একদম একদম, একজন আছেন, হ্যাঁ, এই এই বিশ্বাস তো রাখতেই হয়, তাই না? বাহ, অসাধারণ। এই তোমাদের কোনো ইয়ে আছে নাকি, মানে সময়ের করতে হবে, কিন্তু ব্যবস্থাপনা করতে হবে, সময় গেলে কিন্তু অর্পাকে আর পাওয়াও যাবে না, শোনাও যাবে না। তোমাদের যদি কোনো অনুরোধ থাকে দু লাইন করে তা অবশ্যই, বলো দেখি। না, এখানে কথা বলে সময় নষ্ট না করে অর্পার কাছ থেকে গান শুনতে হবে আসলে। বলো দেখি এছাড়া- আরেকটা কোন গান গাওয়া যায়? অর্পা যে গান গাইবে, লালনের কোনো একটা গান। ও তো লালন গাচ্ছে, হাসন গাচ্ছে, ও হয়তো এরকম কালুসা ফকির, বা যেহেতু মানিকগঞ্জ থেকে এসেছে অনেক দূর থেকে। মানিকগঞ্জের শ্বশুর বাড়ি। ও আচ্ছা, আর বাবার বাড়ি? বাবার বাড়ি কুষ্টিয়া জেলা। ও হ্যাঁ, সেই
7 সমুদ্র 13 নদী পার। এখন অবশ্য সময় কোনো ব্যাপার না, না খুব একটা ব্যাপার না, একটা নদী পাড়ি দিলেই ওপারে খুব ব্যবস্থাপনা বেশি হয়ে সময় গেছে, লাগে। সময়ের ব্যবস্থাপনা। ঠিক আছে, লালন ফকিরের একটু পরিচিত গান গাই যাতে সবাই রিলেট করতে পারে। হ্যাঁ, অনেক অনেক অপরিচিত গান আছে যেগুলো আসলে ওইভাবে গাওয়ার সুযোগ হ্যাঁ, হয় গাইতে না। মন চায়, খুব ভালো হ্যাঁ, লাগে, কিন্তু সবসময় গাওয়ার সুযোগ হয় না। হ্যাঁ। একটু পরিচিত গানই গাই। তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভেতর চির পাখি, কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভেতর চির পাখি, কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাঁশের, মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাঁশের, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন কেঁদে কয়, কেমনে আসে যায় খাঁচার ভেতর চির পাখি, কেমনে আসে যায়। আহা, কেমনে আসে যায় না, আছে এখনো টের পাচ্ছে, আছে। কিন্তু আমরা যখন রাত্রিতে ঘুমাই তখন কিন্তু জানি না আমরা কোথায় আছি, আমাদের পাখিটা কখন কোথায় থাকে। তখন ঘুম ভাঙলেই কিন্তু আবার ওই যে একটা গান আছে না, রাত পোহালে পাখি বলে দেরে দেরে খাই, দেরে খাই। তো ভীষণ ভালো লাগছে, আমি জানি তোমাদেরও খুব ভালো লাগছে। আর জুমের বন্ধুরা এবার কিন্তু যুক্ত হয়ে যেতে আমাদের সাথে। এই যে যন্ত্রটা, হ্যাঁ, দোতরা, এটা কিন্তু আমাদের একদম নিজস্ব সম্পদ, মানে বাংলাদেশেরই এটা, মানে উদ্ভব। একজন বাংলাদেশি বাদক যিনি কানাইলাল শীল, উনি নিজে বানিয়েছিলেন, এবং তারপরে এখন কিন্তু এটার অনেক সৌভাগ্যের ব্যাপার এই দোতারাটা যার হাতে তৈরি উনিও কানাইলাল শীলেরই বংশধর বলা চলে। মানে কানাইলাল শীল উনি হচ্ছে এনার নানা হন, ওনার নাম বিকাশ শীল। উনিও অসাধারণ দোতারা বাদক এবং দোতারা বানান এর সাথে সাথে। বাহ, মানে এত ভাল লাগছে, মানে আর এই যন্ত্রটা হাতে মনে হচ্ছে যে ওই শ্রী শ্রী বীণাপাণি মা যেরকম বীণা হাতে থাকে, অর্পা মনে হচ্ছে অর্পার জন্য। সত্যি আমার একদম মানে কেমন আজকে তো মানে তোমাদের তিনজনকে নিয়ে সবসময় দারুণ আড্ডা হয়, কিন্তু আজকে কেমন যেন একটু অন্যরকম না, ভীষণ ভালো লাগছে। সময় ব্যবস্থাপনার মধ্যে আমরা কেমন করে যেন চলে যাচ্ছি না। দেখো বিরতিতে যাবার সময় হয়ে গেল, কি আর করা, বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরবো। ওই যে বলেছিলাম ফিরে এলাম বিরতি শেষে। আর সময়ের ব্যবস্থাপনায় আজকে মনে হচ্ছে যে সময়
মানে স্রোতের মতো না, মার্বেলের মতো একেবারে গড়িয়ে চলে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে, এতটাই মানে আমাদের আড্ডা আজকে জমে উঠেছে, তাই না? আচ্ছা, সাজিয়ার পরিবারের কথা শোনা হয় না, আসলে আমরা তো কেউ পরিবারের বাইরে না, তাই না? মানে সময়ের এই যে ব্যবস্থাপনায় আমরা কিন্তু মানে একটা পরিবারে জন্মগ্রহণ করেছি, যেটা হয়তো স্রষ্টা ঠিক করে রেখেছিল। 3 জন, আমি 4 জন মিলে কেউ কোনো পরিবারের কিন্তু অংশ নই, আলাদা আলাদা একটা বিশেষত্ব আছে। তো সেদিক থেকে পরিবারে এখন কে কে আছে? ফ্যামিলিতে আমি তো সিঙ্গেল মানুষ এখন বর্তমানে। আচ্ছা। আর ফ্যামিলিতে হচ্ছে আম্মু আছে, ভাইরা আছে, এবং আমার আই হ্যাভ এ সান। বাহ। লেখাপড়া করছে, কি নাম ওর? শেখ জিদান। বাহ, খুব সুন্দর। অ্যামেজিং বয় এবং খুবই ট্যালেন্টেড সব দিক থেকে। ডেফিনেটলি মা আচ্ছা, হ্যাঁ, talented। অবশ্যই। এবং এই যে মানে তোমার যে এগিয়ে চলা, আমি স্ট্রাগল বলবো না, স্ট্রাগল হলো যে বাধা আসলে আমার মনে হয় যে তুমি বাধা আসতে পারে এটা ভেবে এগুলো তুমি আমরা আগে তো থেকেই দেখেছি। তোমার পা হ্যাঁ, গুলো এগুলো আমরা গুছিয়ে সবই ফেলতে পারো। লাইফে দেখেছি। হ্যাঁ। অবশ্যই ফ্যামিলি থেকে আমরা আসলে ফ্যামিলি সাপোর্ট পেয়েছি, বাট ফ্যামিলি থেকে সবসময় থাকে আমাদের সমাজ ব্যবস্থাপনায় যেটা আছে যে তুমি এটার জন্য নও, মানে ইটস ওকে, তুমি জাস্ট একদম রিল্যাক্স থাকো লাইফে, তোমার তো কোনো কিছু অ্যাচিভ করার কি আছে, জীবন নিয়ে এত মানে মানে মেয়ে মানুষ হয়ে পৃথিবীতে আসছো, জাস্ট যেভাবে বাকি সব মেয়েরা চলছে ওভাবে থাকো। বাট আমি আসলে এগুলো দেখা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও, আমি আমার জীবনে আমার টার্গেটই ছিল, আমি অ্যাম্বিশিয়াস ছোটবেলা থেকে, বাহ। যে আমার কোনো কিছু একটা পছন্দ, এটা আমি আমার মতো করে নিজে অ্যাচিভ করব, এই ব্যাপারটা মানে সব একদম আর্লি এজ থেকে আমার মধ্যে ছিল। ওইটা খুব কাজে লেগেছে জীবনে। যে যেটা বলেছে আমি আমার ওয়েতে থেকেছি। ইনফ্যাক্ট এখনো এটাই সেম। হওয়া উচিত, জীবন তো এখনো সবার same, আলাদা, তাই না? একদমই। আমি কখনো মানুষকে হার্ট করেও কিছু বলি না। সবারই এক একটা পারসেপশন থাকবে জীবন নিয়ে। যে যেটাই আমাকে জীবনে বলেছে, ট্রাস্ট মি, মানুষ ভাবে যে আমাকে সবাইকে মনে হয় সবাই সব কিছু বলতে পারে না, ভুল কথা। আমিও অনেক কিছু ধাপে ধাপে ফ্যামিলি থেকে, বাইরে থেকে, যখন মানুষকে দেখেছি, চলেছি, সেখান থেকে সব জায়গা থেকে ফেস করেছি, যে অনেক কিছুই দেখেছি। বাট আমি আমার ওয়েতে থেকেছি, এবং আমি যে কোনো মানুষের যে কোনো মন্তব্য, যে কোনো বা আমাকে নিয়েই একটা বিচার করে কিছু বলাকে কখনোই আমি নেগেটিভভাবে দেখি না। আমি জাস্ট আমার ওয়েতে থাকি, যে আমার যেটা টার্গেট আমি ওটাতে যাব আসলে। এবং আমি দেখেছি আমার পরিবারের ক্ষেত্রে অনেক সময় মানে বাকি সবাই অনেক কিছু নিয়েই, পারিপার্শ্বিক অনেক কিছু নিয়ে হঠাৎ করে মন খারাপ করে ফেলে। আমার অফিসের অনেক এমপ্লয়ীদের মধ্যেও আমি এই জিনিসগুলো, যেহেতু আমাদের সমাজ ব্যবস্থাপনা এরকমই, পরিবারগুলো এইভাবেই আমাদেরকে বড় করে যে আরেকটা মানুষের কথাকে মূল্যায়ন করা, মানে যে কোনো কথাকে, নট অনলি যে ভালো কথাকে কেন আমরা মূল্যায়ন করব না, ভালো কথাকে মূল্যায়ন করা, এটা আমি সব ভালো জিনিসগুলোই নিব, এটাই হওয়া উচিত মানুষের ক্ষেত্রে, যেহেতু আমরা মানুষ, আমরা অন্য কোনো প্রাণী নই। সো আমাদের মধ্যে হয়েছে কি, আমরা ওই ভালোটা নেওয়ার থেকে বেশি কেউ একটা নেগেটিভ কিছু বললে মন্দটা নিয়ে নাড়াচাড়া করতে যেন ভালোবাসি। না এটা বলেছে, আমাদের মনে হয় এটা অফ করা উচিত, হ্যাঁ যেহেতু মানুষ বলেছে। যদি সেটা ভালো কাজ হয় অবশ্যই নেব, কিপ গোয়িং। হ্যাঁ, কখনোই ওইটাকে পিক করে নিয়ে মাথায় নিয়ে বসে থেকে। এবং আমি এটা কিন্তু প্রত্যেকটা স্টেজে দেখেছি, যে সব জায়গাতে, অফিসে যখন একসাথে অনেকে কাজ করে, ওদের মধ্যেও দেখেছি যে ও এটা বললো, আমাদের মনে এটা করা উচিত না। নো, তোমার নিজের একটা লাইফের স্টাইল থাকবে, আপনার নিজের একটা জীবনের একটা নিয়ম নীতি থাকবে, আপনি যেটা ভালোটা পিক করলে আমিও আপনার থেকে শিখতে পারি, এটা কখনো ছোট হওয়ার কোনো বিষয় না। অসাধারণ। অর্থাৎ বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। আর আমরা ফুল কুড়াতে গেলেও কিন্তু ভালো ফুলটাই কুড়াই, ফল কিনতে গেলেও কিন্তু টিপে টিপে ভালো দেখেই কিনি। আমরা সব ভালোর সাথে থাকবো, সাজিয়ার কথায়। কিন্তু ওই যে মন আবার আনচান করছে, গান টানছে, তো তখন তো ইভার পছন্দের গান গেয়েছে, এবার সাজিয়া বলুক কি তার পছন্দ আছে। আমি আসলে সত্যি কথা বলতে, এখানে বাকি সবাই তো আসলে অনেক গুণী, আপনারা, আমি এত গুণী মানুষ নই। এবং কথা শুনে বোঝা যাচ্ছে আমার ব্যর্থতার জায়গা হচ্ছে যে আমি আসলে মানে সাংস্কৃতিক অঙ্গনে যদি চিন্তা করা হয়, মানে এই জিনিসটা নিয়ে আসলে জীবনে চলার ক্ষেত্রে এত এফোর্ট আমার কম পড়ে গেছে। আমি আপনাদের দেখে এখন এটাই মনে হচ্ছে যে আমি এগুলোতে আরো অনেক অ্যাক্টিভ হওয়া উচিত ছিল জীবনে। এখন হয়ে যাবে, সমস্যা নেই। বাট আই এম এ গুড লিসেনার, সো আমি শুনবো।
এবং আপনি হাসন রাজার শুনিয়েছেন, ওটা আমি খুব পছন্দ করেছি। এবং হাসন রাজার আমি যতদূর জানি যে আরো কিছু যেগুলো খুব নোন, আমি চাইবো যে আপনি ওইটার মধ্যে দিয়ে যদি দুই লাইন আমাদের মাঝে শোনান, হয়তো এনজয় করবো বেশি, কারণ ওইগুলো আসলে বাকি সব বাংলাদেশের সব মানুষের কাছে ওইটা বেশি নোন থাকে। হাসন রাজা তো একদম খুবই বিখ্যাত মানুষ। আমাদের বাংলায় কত শুধু কত বিখ্যাত সাধক। নয়, ওনারা আসলে এক একটা কি বলবো যে সৃষ্টির রহস্য নিয়ে ওই যে আমার এটা নিয়ে আসলে এই যে সাংস্কৃতিক অঙ্গনের এগুলো নিয়ে স্টাডিটা আসলে আমি আসলে ব্যর্থ এই দিক থেকে খুব না না, কম। এই যে তুমি যে ওদের না, ব্যর্থতার তো গুণপনাকে আসলে জায়গা নেই। স্বীকৃতি দিচ্ছ, হ্যাঁ। ভালো শ্রোতাও তো একজন হ্যাঁ। ভালো একটা শ্রোতার good মতোই listener, কাজ করে। আমি বললাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি শুনতে চাই। আগুন লাগাইয়া দিল কানে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কানে, নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জ্বলে দিল জানে, আগুন লাগাইয়া দিল কানে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কানে। জ্বলিয়া জ্বলিয়া যাই রে আগুন কিসে নাহি মানে, জ্বলিয়া জ্বলিয়া যাই রে আগুন কিসে নাহি মানে, বুঝিয়া দেখ রে হাসন রাজা, বুঝিয়া দেখ রে হাসন রাজা, ধরাইল না তোর ধনে, আগুন লাগাইয়া দিল কানে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কানে, নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জ্বলে দিল জানে, আগুন লাগাইয়া দিল কানে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কানে। আহা, অসাধারণ। মানে দরদ যতই গলায়। শুনছি হ্যাঁ ততই যেন কোথাও তলিয়ে যাচ্ছি। এবার তাহলে লালনের গান গাইতে হবে যে দয়াল পার করো আমার কেসে ধরে তলিয়ে যাওয়ার আগে। একদম। যাক, আমাদের এই আনন্দ আড্ডায় আমাদের দুজন বন্ধু জুমে যুক্ত হয়েছে, হ্যাঁ তানিয়ে নেওয়াজ আর এদিকে নেলি আপা। তো নেলি আপা আমাদের সাথে যুক্ত হয়ে আনমিউট করে কথা বলুন। আজকের বিষয়টা কিন্তু দারুণ, সময় ব্যবস্থাপনা, এর মধ্যে আমরা আছি, আপনিও সেই ব্যাপারের মধ্যে ঢুকে একটু আমাদের কিছু বলুন। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। একদম লাস্ট মোমেন্টে আমি জয়েন করেছি। আজকের বিষয়টা খুব সুন্দর। একদম। আমি আরেকটা জুম মিটিং এ অ্যাটেন্ড করছিলাম, সেখান থেকে আমি একটু টাইম ম্যানেজ করে এখানে আসলাম আজকে। তো দারুণ সেটাই ব্যাপার, বলছিলাম যে হ্যাঁ। আসলে টাইম ম্যানেজমেন্টটা সম্পূর্ণ নিজের উপরে, নিজের ইচ্ছের উপরে আমি মনে করি। এই যে এখানে আজকে কত সুন্দর একটা কম্বিনেশন, নাট্য শিল্পী আছেন, বাচিক শিল্পী আছেন, নাট্যকর্মী, সঙ্গীত শিল্পী, এনারা কত মানে সাইডে কাজ করছেন, তাই না? তো নিশ্চয়ই সময় এবং তাদের প্রয়োজন মিটিয়ে তারপর তারা প্রত্যেকটা সেক্টরে কাজ করছেন। আমরাও যেমন ছোট ছোট করে অনেকগুলো সেক্টরে কাজ করি এবং সংসার সামলিয়ে আমাদের অন্যান্য কাজ সামলিয়ে কিন্তু আমরা আমাদের সময়টা ম্যানেজমেন্ট করি। আসলে আমরা অনেক সময় পাই সারাদিনে, 24 ঘন্টা একদিনে। তা আমরা আমাদের সময়টাকে যদি সুন্দর প্রপার ভালো কাজে ইউজ করি, আমাদের মনে হয় টাইম ম্যানেজমেন্ট করা যদি ইচ্ছা থাকে, আমার মনে হয় কোনো ব্যাপার না, সবকিছু ছোট ছোট করে ম্যানেজ করা যায়। বাহ, সবার জন্য শুভকামনা থাকবে আমার।
ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। এবার নাহিদা নিরিয়াপা, আনমিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সন্ধ্যা সবাইকে। হুম, আসলে টাইম ম্যানেজমেন্টের আসলে আপার যেটা আপনি বললো সম্পূর্ণ নিজের উপরই। আসলে টাইম ম্যানেজমেন্ট করে কিন্তু আমরা বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রে আমরা সব কাজই করতে পারি। এটা সচেতন হয়ে নিজেদের মধ্যে এটা ম্যানেজ করে নিতে হয়। তো আমরা যারা চাকরিজীবীরা আছি বা যারা ঘরে কাজ করছে এরাও কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে আমরা পুরো পরিবারের সময় দিচ্ছি, বাইরের সময় দিচ্ছি, ওইভাবে কিন্তু আমরা সব পারি করতে পারি। যেটা ওইটাই আমরা সবসময় আমরা টাইম ম্যানেজ করে যদি চলি আমাদের সব কাজই কিন্তু সহজভাবে করাও যাবে, কোনো অসুবিধা হবে না মনে হয়, হয় না? একদম একদম। অনেক ধন্যবাদ আপা, এই যে সময় করে এসছেন, আমাদের সাথে আছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কি বলবো, ইভাকে অনেক ধন্যবাদ, ইভার পরিবারকে সালাম ও শুভেচ্ছা। কারণ একটা শিল্পের কিন্তু একটা গাছের যেরকম যত্ন লাগে, মালি লাগে, তেমনি একজন শিল্পীকে তৈরি করতেও কিন্তু পরিবারের একটা ভূমিকা লাগে। আর অর্পা তো নিজেই এখন একটা প্রতিষ্ঠান হয়ে যাবে, কারণ অর্পার ঘরে যে নতুন শিশু আসবে সে এসে একটা গুণী মা পাবে। তো তারপরও অর্পার দুই পরিবারকেই আমার সালাম শুভেচ্ছা রইল। আর সাজিয়া, তোমারও পরিবার এবং বাচ্চা সবার প্রতি আমার ভালোবাসা রইল। একেবারে না শেষের দিকে চলে এসেছি, মন চাচ্ছে না চলে যাই, তারপরও ওই যে কথা আছে না যে মানে যেতে নাহি দেব হায় তবু চলে যেতে হয়, চলে যাই। তো ওরকম একবারে যাচ্ছি না, ফিরে আসবো আবারও আরেক সপ্তাহে, সামনের সপ্তাহে আবারও কোনো এরকম 3 গুণী কন্যা, 3টি ভালো পরিবার, অবশ্যই ভালো পরিবার। পরিবার হলো সবার আগে, পরিবার প্রথম প্রতিষ্ঠান, সেই প্রথম প্রতিষ্ঠানের প্রথম শিক্ষার্থী তারা আজকে বিশ্ববিদ্যালয় বা আরো বড় কোথাও আছে। তো এটুকুই বলবো আমি যাবার আগে, যে পরিবারের যত্ন নেবেন, আপনার শিশুটির যত্ন নেবেন, আপনার শিশুর সুকুমার বৃত্তিকে প্রকাশ করার জন্য এই যে মানুষগুলি যা যা করছে সেগুলি একটু একটু করে হলেও তার ভেতরে দেবার চেষ্টা করবেন। তাহলে আমরা গান শুনতে শুনতে আজকের মতো চলে যাই, আবারও আসবো সেই প্রতিশ্রুতিতে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আমাদের শুরুতেই বলেছি লালন গীতে গাই মূলত। তো আমাদের লালন আসর শেষ হয় খুব পরিচিত একটা গান, মিলন হবে কতদিন দিয়ে। তো আজকের আসরটাও এই গানটা দিয়ে শেষ করতে চাচ্ছি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওইরূপ যখন স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। ওইরূপ যখন স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে,